আমার স্বামী আমাকে রেখে দ্বিতীয় বিবাহ করে ফেলে, যার ফলে রাগে, অভিমানে, দুঃখে আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে মামার বাড়িতে চলে আসলাম। আমার বাবা মা কেউ বেঁচে নেই। পৃথিবীতে একমাত্র নিকট আত্মীয় থাকলে আমার মামাই ছিল। আর সেখানে আমার একটা মামাতো ভাই ছিল যে আমাকে ছোটবেলা থেকেই অনেক সম্মান করত। তার নাম ছিল নবরুণ। আমি যখন এই অবস্থায় পড়ে তাদের বাড়িতে গেলাম, তখন মামা মামি খুবই কষ্ট পেলেন। আর সেই সাথে আমার মামাতো ভাই নবরুণ, সেও কষ্ট পেলেন। সে কষ্ট পেয়ে আমার মাথায় হাত রেখে বললেন, আপা, তুই স্বামীর বাড়ি ছেড়ে চলে এসেছিস, তো কি হয়েছে? এটা তোর বাড়ি, তুই এখানে থাকবি, সারা জীবন এখানে থাকবি। আমি গরিব হতে পারি, দিনে আনি দিনে খাই, কিন্তু আমার বোন আর ভাগ্নে ভাগ্নিকে দেখাশোনা করার ক্ষমতা আমার আছে। তুই কোনো চিন্তা করিস না। তার কথায় আমি যেন নতুন করে বাঁচার আশা পেলাম। গভীর চিন্তা আর খুব কষ্টে চলছিল আমার দিন। আমার মামাতো ভাই আমাকে সান্ত্বনা দিত, কিন্তু সব সান্ত্বনাই তো আর এক না। একদিন আমি মন খারাপ করে বসে আছিলাম। আমার মামাতো ভাই আমার পাশে এসে বসল, বলল, আপু, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আমি বললাম, না, মন খারাপ না। তারপর সে বলল, তাহলে তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আমি বললাম, আমার মনে অনেক কষ্ট, কিভাবে আমার সাজানো গোছানো সংসারটা নষ্ট হয়ে গেল। তখন আমার মামাতো ভাই বলল, তুমি চিন্তা করো না আপু, আমি তোমার সাজানো গোছানো সংসার পুনরায় ফিরিয়ে দিব। আমি বললাম, তুই কিভাবে ফিরিয়ে দিবি? তখন সে বলল, আপু, তুমি চাও তাহলে। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমার নাম ঝিনুক সেনগুপ্ত। আমি কলকাতার একজন গৃহবধূ। স্বামী সমরেশ সেনগুপ্ত আর 2 সন্তান তনুশ্রী আর অরুণকে নিয়েই আমার পৃথিবী। এই 10 বছরের বিবাহিত জীবনে ভালোবাসার কমতি ছিল না। সাদামাটা সংসার হলেও সেখানে সুখের অভাব ছিল না। মা বাবাকে ছোটবেলায় হারিয়ে মামা মামির কাছে বড় হয়েছি, তাই নিজের একটা সংসার, নিজের মানুষ পাওয়াটা আমার কাছে ছিল সবচেয়ে বড় আশীর্বাদের মতো। সমরেশও আমাকে নিরাশ করেনি। তার ভালোবাসা আর ভরসার ছায়াতেই আমি নিজের সবটুকু দিয়ে এই সংসারটাকে আগলে রেখেছিলাম, ঠিক যেমন ঝিনুক তার বুকের গভীরে মুক্তকে আগলে রাখে। কিন্তু গত কয়েক মাস ধরে আমি সমরেশের মধ্যে এক ধরনের চাপা পরিবর্তন লক্ষ্য করছিলাম। মানুষটা আগের মতোই থাকলেও তার ভেতরের আমি চেনা মানুষটা যেন কোথাও হারিয়ে যাচ্ছিল। প্রায়ই দেখতাম গভীর রাতে বারান্দার দাঁড়িয়ে কারো সাথে ফিসফিস করে কথা বলছে। আমি কাছে গেলেই ফোনটা কেটে দিত। জিজ্ঞেস করলে বলতো অফিসের জরুরি দরকার। তার শার্টের পকেটে মাঝে মাঝে এমন কিছু জিনিস পাওয়া যেত যা আমাদের সংসারের জন্য কেনা হয়নি। আমি সরল মনে বিশ্বাস করতাম, কারণ আমার ভালোবাসার ভিতটাই ছিল বিশ্বাস। আমি কখনো ভাবিনি যে আমার এই অগাধ বিশ্বাসই একদিন আমার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। সেই দিনটার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। সেদিন ছিল শুক্রবার, গ্রামের সাপ্তাহিক হাটবার। আমি সমরেশকে বলেছিলাম বাজার থেকে কিছু জিনিস আনতে, কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, সমরেশের কোনো খবর নেই। আমার মনটা কু ডাকছিল। হঠাৎ গ্রামের কয়েকজন লোক উদ্বিগ্নভাবে আমাদের বাড়িতে এসে খবর দিল পাশে গ্রামের একটি পুকুর পাড়ে সমরেশকে এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে এবং গ্রামের লোকজন তাদের আটকে রেখেছে। খবরটা শোনার সাথে সাথে আমার পৃথিবীটা যেন দুলে উঠল। আমি কি করব, কি ভাবব, কিছুই বুঝতে পারছিলাম না। আমার সাজানো পৃথিবীটা এক মুহূর্তে দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন সেখানে লোকে লোকারণ্য। গ্রামের মাতব্বররা বসেছেন বিচার করতে। আমি দেখলাম আমার স্বামী সমরেশ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তার পাশে দাঁড়িয়ে আছে পারমিতা ব্যানার্জি, আমাদেরই গ্রামের এক মেয়ে। লজ্জায় অপমানে আমার মাথা কাটা যাচ্ছিল। বিচারের এক পর্যায়ে গ্রামের লোকজন বলতে শুরু করল, সমরেশ নাকি পারমিতাকে 12,000 টাকা দামের একটি টাচ ফোন কিনে দিয়েছে, অথচ আমাদের বাড়িতে একটাই ফোন, সেটাও বাটনওয়ালা। সে নাকি পারমিতাকে নিয়ে প্রায়ই শহরে ঘুরতে যেত,
অথচ বিয়ের এই 10 বছরে আমি কোনোদিন গ্রামের বাইরে যাওয়ার সুযোগ পাইনি। প্রতিটি কথা আমার বুকে তীরের মতো বিঁধছিল। আমি বোবা হয়ে শুধু শুনে যাচ্ছিলাম আমার ভালোবাসার মানুষের বিশ্বাসঘাতকতার কাহিনী। গ্রামের মাতব্বরেরা রায় দিলেন, এই সম্পর্কে সামাজিক স্বীকৃতি দিতে হবে। গ্রামের সম্মান রক্ষার্থে সমরেশকে পারমিতাকে বিয়ে করতেই হবে। আমার মতামত বা ইচ্ছার কোনো মূল্যই সেখানে ছিল না। আমি চেয়েছিলাম চিৎকার করে বলতে, আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আমার 2 অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি পাথর হয়ে গেলাম। আমার চোখের সামনেই আমার সাজানো সংসারে আরেকজন নারীর আগমন নিশ্চিত হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমার ভালোবাসার ঘরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই রাতেই সমরেশ পারমিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। নতুন বউকে নিয়ে সে যখন উঠানে পা রাখল, আমার মনে হচ্ছিল যেন আমার বুকের উপর কেউ ভারী পাথর চাপা দিয়ে দিয়েছে। পারমিতা ঘরে ঢুকেই আমার পায়ে হুমড়ি খেয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বুবু, আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আপনার পায়ে আমাকে একটু আশ্রয় দিন। তার এই নাটকীয় কান্না দেখে আমার ভেতরটা জ্বলে যাচ্ছিল। আমার স্বামীও অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি কোনো ঝামেলা না করে কেবল আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের হাতে সাজানো ফুলশয্যার ঘরটাতেই তাদের থাকতে দিলাম। আমি আমার 2 সন্তানকে নিয়ে পাশের ছোট ঘরটাতে চলে এলাম। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার রাত। দেয়ালের ওপাশ থেকে ওদের চাপা হাসির শব্দ, নতুন জীবনের গল্প আমার কানে ভেসে আসছিল। প্রতিটি শব্দ আমার আত্মসম্মানকে গুড়িয়ে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম এই সংসারে আমি এখন বাড়তি একজন। আমার প্রতি সমরেশের ভালোবাসা আর দায়িত্ব ধীরে ধীরে কমে আসতে শুরু করল। আমার সাজানো সংসার, আমার ভালোবাসার মানুষ, সবকিছুই যেন এক মুহূর্তে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। বিছানায় শুয়ে আমার কেবলই মনে হচ্ছিল যা ঘটেছে তা এত সরল নয়। গ্রামের মাতব্বরদের এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া, পারমিতার মেকি কান্না আর সমরেশের অসহায় চেহারা, সবকিছু মিলিয়ে একটা বড় রহস্যের জাল আমার চারপাশে বোনা হয়েছে বলে মনে হচ্ছিল। বিচারের সময় আমি দেখেছিলাম পারমিতা আর চোখে গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আমাদের দূর সম্পর্কের চাচা তীর্থপদ আঙ্কেলের দিকে তাকিয়েছিল এবং তীর্থপদ আঙ্কেলও তাকে ইশারায় কিছু একটা বলেছিলেন। এই ছোট ঘটনাটাই আমার মনে সন্দেহের বীজ বুনে দিয়েছিল। আমি সেদিনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই অপমানের বোঝা মাথায় নিয়ে আমি থাকব না, আমাকে সত্যিটা খুঁজে বের করতেই হবে। তবে এখান থেকে নয়, অনেক দূর থেকে। এই রহস্যের শেষ আমি দেখেই ছাড়ব। আমার সেই নির্ঘুম রাতের পর ভোরের আলো ফুটতেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি। এই বাড়িতে, এই দমবন্ধকর পরিবেশে আমার সন্তানদের মানুষ করা সম্ভব নয়। যেখানে তাদের বাবা অন্য এক নারীর সাথে নতুন জীবন শুরু করেছে, সেখানে আমার সন্তানদের শৈশব বিষণ্ণতার চাদরে ঢেকে যাবে। আমি তাদের এমন একটা শৈশব দিতে চাইনি। তাই খুব ভোরে তনুশ্রী আর অরুণকে ঘুম থেকে তুলে তৈরি করে নিলাম। আমার সম্বল বলতে ছিল সামান্য কিছু টাকা আর গায়ের গহনা। ঘর থেকে বের হবার আগে শেষবারের মতো আমার সাজানো সংসারটার দিকে তাকালাম। প্রতিটি আসবাব, দেয়ালের প্রতিটি কোণায় আমার 10 বছরের স্মৃতিচিহ্ন লেগে আছে। বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু চোখের জলকে আমি বাঁধ দিয়ে রেখেছিলাম। এই চোখের জল আমার দুর্বলতা, আর আমি দুর্বল হতে চাইনি। সন্তানদের নিয়ে যখন আমি উঠোন পার হচ্ছিলাম, তখন সমরেশ ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখে মুখে ছিল রাজ্যের বিস্ময় আর অপরাধবোধ। সে আমার পথ আটকে দাঁড়ালো এবং কাঁপা কাঁপা গলায় বলল, ঝিনুক, তুমি কোথায় যাচ্ছ? আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে যেও না। তার কথায় কোনো দৃঢ়তা ছিল না, ছিল কেবল ভয় আর অসহায়ত্ব। আমি তার চোখের দিকে সরাসরি তাকালাম। যে চোখে আমি একসময় নিজের পুরো পৃথিবী দেখতে পেতাম, সেই চোখে আজ আমি কেবলই এক অচেনা মানুষকে দেখতে পেলাম। আমি শান্ত কিন্তু কঠিন গলায় উত্তর দিলাম, আমি আপনার সুখের সংসারে কাটা হয়ে থাকতে চাই না, আপনি ভালো থাকুন। সমরেশ আমাকে আটকানোর অনেক চেষ্টা করল। সে বলতে লাগল, তুমি তো এখানে কোনো অসুবিধায় পড়ছো না ঝিনুক, তাহলে কেন চলে যাচ্ছ? আমি কিভাবে ফেসে গেছি তা তুমি বুঝতেই পারছো না। তার এই কথাগুলো আমার মনে সন্দেহের আগুনকে আরও উস্কে দিল। আমি মনে মনে ভাবলাম, আপনি তো কিছুই জানেন না, কিন্তু আমি এর শেষ দেখেই ছাড়ব। আমি তাকে বললাম, কিছু প্রশ্নের উত্তর সময়ের হাতেই ছেড়ে দেওয়া ভালো।
আমাকে দয়া করে আটকাবেন না, আর আমার সন্তানদের আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আপনার কখনো মনে পড়লে এসে দেখে যাবেন, আমি নিষেধ করব না। আমার দৃঢ়কার কাছে সে হার মানল। আমার সতীন পারমিতাও বেরিয়ে এসে কান্নার অভিনয় শুরু করল। আমার হাত ধরে বলতে লাগল, বুবু, আপনি যাবেন না, আমার জন্য এই সংসারটা ভাঙবেন না, দরকার হলে আমিই চলে যাব। কিন্তু তার কথায় কোনো আন্তরিকতা ছিল না, ছিল এক ধরনের সূক্ষ্ম আনন্দ যা সে লোকানোর চেষ্টা করছিল। আমি তার দিকে তাকিয়ে শুধু একটা মেকি হাসি দিয়ে বললাম, তুমি ভালো থেকো। এই ছোট্ট বাক্যেই হয়তো আমার ঘৃণা আর করুণা মিশেছিল। সে হয়তো ভেবেছিল আমি হেরে গেছি, কিন্তু আমি জানতাম আমার আসল লড়াই তো কেবল শুরু হতে চলেছে। আমি রাজ্য ছেড়ে যাচ্ছি, কিন্তু রাজত্ব ফিরিয়ে আনার সংকল্প নিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ ছিল না, এক মামাতো ভাই নবরুণ ছাড়া। বাবা মাকে ছোটবেলায় হারানোর পর মামা মামির সংসারে বড় হয়েছি, তাই সন্তানদের নিয়ে সেই ভাইটির বাড়ির দিকেই রওনা দিলাম। প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর আমরা নবরুণের বাড়ির দরজায় পৌঁছলাম। রাত তখন প্রায় শেষের দিকে। নবরুণ আর তার বউ আমাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে গেল। নবরুণ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, আপা, তুই এত সকালে? আর দুলাভাই কোথায়? বাচ্চারা এমন চুপ করে আছে কেন? তার প্রশ্নের উত্তরে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দাওয়ার ওপর বসে কান্নায় ভেঙে পড়লাম। আমার সব কথা শুনে নবরুণের চোখ দুটোর আগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, আপা, তুই শুধু একবার বল, আমি এক্ষুনি গিয়ে মামলা করব এই প্রতারকের নামে। ওর এত বড় সাহস হয় কি করে? নবরুণের বউও তার স্বামীকে সমর্থন করল। আমি চোখের জল মুছে তাদের শান্ত করার চেষ্টা করলাম। আমি বললাম, রাগ করিস না ভাই, দোষটা হয়তো আমারই। উনি তো আমাকে বাড়ি থেকে বের করে দেননি, আমি নিজের ইচ্ছায় এসেছি। আমি এখানে কিছুদিন থাকতে পারবো? আমার অসহায় প্রশ্ন শুনে নবরুণের মন গলে গেল। নবরুণ আমার মাথায় হাত রেখে বলল, আপা, এটা তোরও বাড়ি, তুই যতদিন খুশি ততদিন থাকতে পারিস। আমি গরিব হতে পারি, দিনে আনি দিনে খাই, কিন্তু আমার বোন আর ভাগ্নে ভাগ্নিকে দেখাশুনো করার ক্ষমতা আমার আছে। তুই কোনো চিন্তা করিস না। তার কথায় আমি যেন নতুন করে বাঁচার আশা পেলাম। তার স্ত্রীও আমাকে ভেতরে নিয়ে গিয়ে যত্ন করে বসালো। সেই মুহূর্তে আমার মনে হলো রক্তের সম্পর্কই সব নয়, মানুষের মধ্যে থাকা মানবিক সম্পর্ক তার চেয়েও অনেক বড়। সেই দিন সকালে নবরুণের বউ যখন গরম ভাত আর আলু ভর্তা খেতে দিল, আমার মনে হলো যেন অমৃত খাচ্ছি। গত কয়েকদিনের মানসিক যন্ত্রণায় আমার গলা দিয়ে কিছুই নামছিল না। আজ এই সাধারণ খাবার খেয়েই আমার আত্মা শান্তি পেল। আমি সন্তানদের খাইয়ে দিয়ে নিজেও পেট ভরে খেলাম। খাওয়ার পর মনে হলো আমার শরীরে যেন নতুন শক্তি ফিরে এসেছে। আমি বুঝতে পারলাম আমার লড়াইটা লম্বা হবে, আর এই লড়াইয়ের জন্য আমার শারীরিক এবং মানসিক শক্তির প্রয়োজন। আমি হার মানব না, কারণ আমি শুধু একজন স্ত্রী নই, আমি একজন মা। আমার সন্তানদের ভবিষ্যতের জন্য আমাকে জিততেই হবে। আমি নবরুণের বাড়িতে আশ্রয় নেওয়ার পর কয়েকটা দিন কেটে গেল। এই কদিনে আমি নিজেকে অনেকটাই সামলে নিয়েছি, কিন্তু প্রতি রাতে যখন ঘুমাতে যেতাম আমার নিজের বাড়ির স্মৃতিগুলো আমাকে তাড়া করত। সমরেশের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠত। ভালোবাসা আর ঘৃণা মেশানো এক অদ্ভুত অনুভূতি আমার ভেতরটাকে তোলপাড় করত। আমি কিছুতেই বুঝতে পারতাম না যে মানুষটা আমাকে এতটা ভালোবাসত, সে কি করে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে। পারমিতার সেই মেকি কান্না আর তীর্থপদ আঙ্কেলের সেই রহস্যময় ইশারা সবকিছু আমার চিন্তাকে আরও জটিল করে তুলছিল। এদিকে সমরেশের বাড়িতে তখন চলছিল অন্য এক অধ্যায়। আমি চলে আসার পর প্রথম কয়েকদিন সমরেশ প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। সে সারাদিন বিমর্ষ হয়ে থাকত, ঠিকমতো খাওয়া দাওয়া করত না। পারমিতা তাকে সঙ্গ দেওয়ার অনেক চেষ্টা করত, কিন্তু সমরেশ তাকে কাছে ঘেঁষতে দিত না। পারমিতা বুঝতে পারছিল ঝিনুক শারীরিকভাবে দূরে থাকলেও মানসিকভাবে সে সমরেশের পুরোটা জুড়ে আছে। এই বিষয়টা তাকে হিংসায় জ্বালিয়ে দিচ্ছিল। সে মনে মনে সুযোগ খুঁজছিল কিভাবে সমরেশের মন থেকে আমার অস্তিত্ব পুরোপুরি মুছে দেওয়া যায়। পারমিতা খুব চতুর মেয়ে ছিল। সেই সমরেশের সাথে সরাসরি কোনো দ্বন্দ্বে যেত না, বরং সে ধীরে ধীরে পুরো সংসারের দখল নিতে শুরু করে। আমার হাতে লাগানো ফুলের গাছগুলো সে একদিন কেটে ফেলে, কারণ হিসাবে বলে ওগুলোতে নাকি পোকা ধরেছিল। আমার গুছিয়ে রাখা বইয়ের তাকটা সে সরিয়ে দিয়ে সেখানে তার নিজের জিনিসপত্র রাখে। সে বাড়ির প্রতিটি কোণ থেকে আমার স্মৃতিচিহ্ন মুছে ফেলার জন্য উঠে পড়ে লাগে।
সমরেশ প্রথমে বাধা দিলেও পারমিতার কান্নাকাটি আর ভালোবাসার অভিনয়ে সে চুপ করে যেত। সে হয়তো ভাবত নতুন করে সব শুরু করার জন্য এটাই হয়তো সঠিক পথ। কয়েক সপ্তাহ পর সমরেশ একবার নবরুণের বাড়িতে এসেছিল আমার আর সন্তানদের সাথে দেখা করতে। সে সন্তানদের জন্য অনেক খেলনা আর খাবার নিয়ে এসেছিল। তনুশ্রী আর অরুণ বাবাকে দেখে ছুটে গেলেও তাদের মধ্যে আগের সেই উচ্ছ্বাস ছিল না। আমি সমরেশের সাথে খুব বেশি কথা বলিনি। সে আমার হাতে কিছু টাকা গুজে দেওয়ার চেষ্টা করে বলেছিল, ছেলে মেয়ে দুটোর খরচের জন্য এটা রাখো। আমি সেই টাকা ফিরিয়ে দিয়ে বলেছিলাম, আমার সন্তানদের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে, আপনার দয়ার প্রয়োজন নেই। আমার এই কঠোর আচরণে সে ভীষণ কষ্ট পেয়েছিল, মুখটা ছোট করে ভিড়ে গিয়েছিল। আমার এই প্রত্যাখ্যান পারমিতার জন্য একটা বড় সুযোগ হয়ে দাঁড়ায়। সে সমরেশকে বোঝাতে শুরু করে, দেখলে তো বুবুর কত অহংকার, তোমার ভালোবাসার কোনো মূল্যই তার কাছে নেই, সে তোমাকে আর ভালোবাসে না, সে তোমাকে অপমান করার জন্যই এসব করছে। দিনের পর দিন এমন কথা শুনতে শুনতে সমরেশের মনও বিষিয়ে উঠতে শুরু করে। সে ভাবতে শুরু করে হয়তো ঝিনুক সত্যিই তাকে আর চায় না। মানুষের মন তো, একাকিত্ব আর কাছের মানুষের ভুল বোঝানোর ফাঁদে পড়ে সে ধীরে ধীরে পারমিতার দিকে ঝুঁকতে শুরু করে। পারমিতা এবার তার আসল খেলা শুরু করে। সে গ্রামের প্রভাবশালী তীর্থপদ আঙ্কেলের সাথে নিয়মিত যোগাযোগ রাখত। তীর্থপদ আঙ্কেল তাকে পরামর্শ দিত কিভাবে সমরেশকে পুরোপুরি নিজের হাতের মুঠোয় আনা যায়। তাদের মূল লক্ষ্য ছিল সমরেশের পৈতৃক সম্পত্তি, বিশেষ করে বাজারের পাশে থাকা বড় দোকানঘরটা। তীর্থপদ আঙ্কেল অনেক দিন ধরেই ওই দোকানটা কেনার চেষ্টা করছিল, কিন্তু সমরেশ রাজি ছিল না। এখন তারা পরিকল্পনা করে সমরেশকে ভুল বুঝিয়ে দেনার দায় ফেলে সেই দোকান হাতিয়ে নেবে। আমি দূর থেকে এসবের কিছুই জানতাম না, আমি শুধু আমার নিজের লড়াই নিয়েই ব্যস্ত ছিলাম। কিন্তু আমার মন বলতো সমরেশ ভালো নেই, সে কোনো একটা বড় ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আমার ভালোবাসা ঘৃণায় পরিণত হলেও আমি চাইনি তার কোনো বড় ক্ষতি হোক, কারণ সে যাই করুক সে আমার সন্তানদের বাবা। আমি নবরুণকে আমার সন্দেহের কথা খুলে বললাম। তীর্থপদ আঙ্কেল আর পারমিতার যোগাযোগের বিষয়টা তাকে জানালাম। নবরুণ সব শুনে বলল, আপা, আমারও ওই তীর্থপদ আঙ্কেলকে ভালো লোক মনে হয় না। তার এত টাকা পয়সা কিভাবে হলো তা নিয়েও গ্রামে কানাঘুষা আছে। তুমি চিন্তা করো না, আমি খোঁজখবর নেওয়া শুরু করছি, সত্য একদিন প্রকাশ পাবেই। ভাইয়ের কথায় আমি ভরসা পেলাম। আমি বুঝলাম একা একা এই লড়াই জেতা সম্ভব নয়। আমার পাশে এমন কাউকে দরকার যে আমাকে বিশ্বাস করবে এবং সাহায্য করবে। আমার নতুন যুদ্ধ সেদিন থেকেই শুরু হলো। নবরণের বাড়িতে বসে বসে খাওয়াটা আমার আত্মসম্মানে লাগছিল। আমি বুঝতে পারছিলাম আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমাকে কিছু একটা করতেই হবে। আমার হাতের সেলাইয়ের কাজটা বেশ ভালো ছিল। কলকাতায় থাকার সময় আমি একটি বুটিক থেকে কাজ শিখেছিলাম। সেই দক্ষতাকে পুঁজি করেই আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলাম। নবরণকে বলতেই সে বাজারের একটি দোকান থেকে বাকিতে একটি পুরনো সেলাই মেশিন কিনে এনে দিল। সেই রাতেই আমি আমার নতুন জীবন গড়ার প্রথম পদক্ষেপটা ফেললাম। আমার কাজ শুরু হলো গ্রামের মহিলাদের ব্লাউজ, পেটিকোট আর বাচ্চাদের জামাকাপড় সেলাই দিয়ে। প্রথমে অল্প কয়েকজন এলেও আমার কাজের ফিনিশিং আর ব্যবহারে মুগ্ধ হয়ে ধীরে ধীরে খদ্দেরা সংখ্যা বাড়তে লাগল। আমি দিন রাত এক করে কাজ করতাম। আমার দুই সন্তান তনুশ্রী আর অরুণ আমার এই পরিশ্রম দেখত। আমি তাদের বোঝাতাম জীবনের সৎ পথে থেকে লড়াই করার চেয়ে বড় আর কিচ্ছু নেই। তারাও আমাকে আমার কাজে সাহায্য করত, সুতায় সূঁচ পরিয়ে দিত, বোতাম গুনে রাখত। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হয়ে উঠেছিল। কয়েক মাসের মধ্যেই আমার কাজের সুনাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এখন শুধু আমাদের গ্রাম নয়, আশেপাশের গ্রাম থেকেও মহিলারা আমার কাছে কাপড় সেলাই করাতে আসত। আমার হাতে কিছু টাকা পয়সা জমতে শুরু করল। আমি নবরণের ঋণের টাকা শোধ করে দিলাম এবং সংসারের খরচেও সাহায্য করতে শুরু করলাম। আমার এই ঘুরে দাঁড়ানোটা গ্রামের অনেকের কাছেই একটা উদাহরণ হয়ে উঠল। কিন্তু আমার এই সাফল্য কারো কারো চোখের বালি হয়ে দাঁড়ালো। বিশেষ করে তীর্থপদ আঙ্কেল আর পারমিতা আমার এই উন্নতি ভালো চোখে দেখছিল না। একদিন বিকেলে গ্রামের এক মহিলা, যিনি আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন, তিনি আমার কাছে সেলাইয়ের কাজ নিয়ে এসে কথায় কথায় একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তিনি জানালেন
পারমিতার ছোট ভাই নাকি সম্প্রতি শহরে একটা বড় দোকান দিয়েছে, অথচ তাদের পরিবার বরাবরই খুব অভাবী ছিল। হঠাৎ করে এত টাকা তারা কোথায় পেল তা নিয়ে গ্রামের অনেকেই কানাঘুষা করছে। মহিলাটি আরও জানালেন, তিনি তীর্থপদ আঙ্কেলকে কয়েকবার পারমিতাদের বাড়িতে গভীর রাতে ঢুকতে দেখেছেন। এই খবরটা শোনার পর আমার সন্দেহের কাঁটাটা আরও দৃঢ় হল। এই তথ্যটা ছিল আমার জন্য প্রথম শক্ত প্রমাণ। আমি বুঝতে পারছিলাম পারমিতার ভাইয়ের দোকানের টাকার উৎসের সাথে তীর্থপদ আঙ্কেলের কোনো না কোনো যোগসূত্র রয়েছে। আমি নবরুণকে সবটা খুলে বললাম। নবরুণ বলল, আপা, আমি শহরে গিয়ে খোঁজ নেব। পারমিতার ভাইয়ের দোকানের ঠিকানা জোগাড় করতে হবে। দেখি কোনোভাবে আসল ঘটনাটা বের করা যায় কিনা। নবরুণের এই কথায় আমি নতুন করে সাহস পেলাম। আমরা দুই ভাইবোন মিলে এই ষড়যন্ত্রের জাল ছেঁড়ার জন্য প্রস্তুত হলাম। এদিকে পারমিতা সমরেশকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল। সেই সমরেশকে বোঝায় যে তাদের একটা নতুন ব্যবসা শুরু করা দরকার। সে সমরেশকে প্ররোচিত করে তার বাবার রেখে যাওয়া বাজারের দোকানটা বিক্রি করে দিতে। সমরেশ প্রথমে রাজি না হলেও পারমিতার আবেগপূর্ণ ব্ল্যাকমেইলিং এবং তীর্থপদ আঙ্কেলের লোভনীয় প্রস্তাবের কাছে সে হার মানতে বাধ্য হয়। সে হয়তো ভেবেছিল এই টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করলে তার ভাগ্য ফিরবে এবং সে ঝিনুকের কাছে নিজেকে আবার প্রমাণ করতে পারবে। সমরেশ দোকান বিক্রির সিদ্ধান্তে প্রায় পৌঁছে গিয়েছিল, কিন্তু সে শেষবারের মতো আমার সাথে কথা বলতে চাইল। একদিন সন্ধ্যায় সে আবার আমাদের বাড়িতে আসে। সে আমাকে তার নতুন ব্যবসার পরিকল্পনার কথা বলে এবং জানায় যে সে দোকানটা বিক্রি করে দিচ্ছে। এই কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। আমি বুঝতে পারছিলাম সমরেশ কি মারাত্মক একটা ভুলের ফাঁদে পা দিতে চলেছে। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম। এটা আপনার বাবার শেষ স্মৃতিচিহ্ন। আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনাকে সারা জীবন ভোগাবে। আমার কথায় সমরেশের মনে দ্বিধা তৈরি হলো। সে কিছুটা ভাবতে শুরু করল। আমার এই বাধা দেওয়াটা পারমিতা আর তীর্থপদ আঙ্কেলের পরিকল্পনায় একটা বড় আঘাত আনল। তারা বুঝতে পারল আমি যত দূরেই থাকি না কেন, সমরেশের উপর আমার প্রভাব এখনও শেষ হয়ে যায়নি। তারা ভয় পেয়ে গেল, আর এই ভয়ই তাদের দিয়ে আরও বড় ভুল করালো, যা আমার কাজকে ভবিষ্যতে আরও সহজ করে দিয়েছিল। আমার অজান্তেই আমি তাদের পাতা ফাঁদে একটা বড় ফাটল ধরিয়ে দিয়েছিলাম। সমরেশকে দোকান বিক্রি করতে বাধা দেওয়ায় তীর্থপদ আঙ্কেল আর পারমিতা বুঝতে পারল যে আমাকে থামানো দরকার। তারা আমার উপর চাপ সৃষ্টি করার জন্য নতুন পথ খুঁজতে লাগল। যেহেতু আমি সেলাইয়ের কাজ করে স্বাবলম্বী হচ্ছিলাম এবং গ্রামে আমার একটা সম্মান তৈরি হচ্ছিল, তাই তারা আমার এই আয়ের উৎসটাকেই নষ্ট করার পরিকল্পনা করল। তাদের উদ্দেশ্য ছিল আমাকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়া, যাতে আমি নিজের লড়াই ছেড়ে দিয়ে হতাশ হয়ে পড়ি। তাদের ষড়যন্ত্রের প্রথম ধাপ শুরু হলো আমার নামে কুৎসা রটানো দিয়ে। গ্রামের কিছু বাজে প্রকৃতির লোককে টাকা দিয়ে তারা আমার নামে নানা রকম মিথ্যে কথা ছড়াতে শুরু করল। তারা বলতে লাগলো আমি নাকি ভালো মেয়ে নই। গভীর রাতে আমার বাড়িতে অচেনা লোকের আনাগোনা দেখা যায়। যেহেতু আমি একা থাকি আর আমার স্বামী পরিত্যক্তা, তাই এই ধরনের নোংরা কথাগুলো কিছু মানুষ সহজেই বিশ্বাস করতে শুরু করল। এর প্রভাব সরাসরি আমার কাজের ওপর পড়ল। আমার অনেক নিয়মিত খদ্দের আমার কাছে আসা বন্ধ করে দিল। আমি এই অপমানে একেবারে ভেঙে পড়েছিলাম। যে সম্মানটা আমি দিনরাত পরিশ্রম করে অর্জন করেছিলাম, সেটাকে এত সহজে ধুলোয় মিশিয়ে দিতে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। নবরুণ আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আপা, তুই ভেঙে পড়িস না। সত্যের পরীক্ষা এভাবেই হয়। যারা তোকে বিশ্বাস করে তারা ঠিকই তোর পাশে থাকবে। ভাইয়ের কথায় আমি মনের জোর ফিরে পেলাম। আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার কাজ বন্ধ করব না। যত বাধাই আসুক, আমি আমার সততার পথ থেকে সরব না। কিন্তু ষড়যন্ত্রকারীরা এখানেই থেমে থাকেনি। একদিন রাতে কেউ একজন আমার ঘরের জানালায় পাথর ছুঁড়ে মারে। তনুশ্রী আর অরুণ ভয়ে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে। আমি বুঝতে পারছিলাম এটা আমাকে ভয় দেখানোর একটা চেষ্টা। তারা চাইছিল আমি গ্রাম ছেড়ে চলে যাই। সেই রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। আমার সন্তানদের নিরাপত্তা নিয়ে আমি ভীষণ চিন্তিত হয়ে পড়লাম। আমার মনে হতে লাগলো এই লড়াইটা আমার একার নয়, আমার সন্তানদেরও। তাদের কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না। পরদিন সকালে নবরুণ শহরে গেল পারমিতার ভাইয়ের দোকানের খোঁজ নিতে। সে অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে সেখানে পৌঁছল।
দোকানটা বেশ বড় এবং তাতে দামি দামি জিনিসপত্র ভর্তি। নবরুণ একজন সাধারণ ক্রেতার অভিনয় করে দোকানের কর্মচারীদের সাথে কথা বলার চেষ্টা করল। কথায় কথায় সে জানতে পারল দোকানের আসল মালিক নাকি তীর্থপদ আঙ্কেল। পারমিতার ভাই শুধু দেখাশোনা করে মাত্র। এই তথ্যটা ছিল একটা বোমা ফাটানোর মতো। আমাদের সন্দেহ তাহলে সত্যি, তীর্থপদ আঙ্কেলই পেছন থেকে সব কলকাঠি নাড়ছে। নবরুণ ফিরে এসে যখন আমাকে এই খবরটা দিল, তখন আমার কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল। তীর্থপদ আঙ্কেল সমরেশের দোকানটা দখল করার জন্য পারমিতাকে ব্যবহার করেছে। পারমিতাকে বিয়ে করতে বাধ্য করা, আমাকে বাড়ি থেকে তাড়ানোর পরিস্থিতি তৈরি করা, সবকিছুই ছিল একটা বড় পরিকল্পনার অংশ। পারমিতার ভাইকে দোকানের মালিক সাজিয়ে আসলে তীর্থপদ আঙ্কেলই সেই টাকাটা বিনিয়োগ করেছে, যা হয়তো সে সমরেশের দোকানটা কেনার জন্যই রেখেছিল। এখন তার উদ্দেশ্য সমরেশকে নিঃস্ব করে দিয়ে জলের দরে সেই দোকানটা হাতিয়ে নেওয়া। আমি বুঝতে পারলাম এখন আর চুপ করে বসে থাকলে চলবে না, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু কিভাবে? তীর্থপদ আঙ্কেল গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং ধূর্ত লোক, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা প্রায় অসম্ভব। আমি ঠিক করলাম আমাকে এমন একজনের সাহায্য নিতে হবে যে তীর্থপদ আঙ্কেলের ভেতরের খবর জানে। আমি মনে করার চেষ্টা করতে লাগলাম তীর্থপদ আঙ্কেলের দুর্বলতা কোথায়, বা তার এমন কোনো শত্রু আছে কিনা যে আমাকে সাহায্য করতে পারে। অনেক ভেবেচিন্তে আমার একজনের কথা মনে পড়ল, বিতুষ কাকা, যিনি একসময় তীর্থপদ আঙ্কেলের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী ছিলেন। কিন্তু একটা জমি সংক্রান্ত বিষয়ে মতের অমিল হওয়ায় তীর্থপদ আঙ্কেল তাকে অপমান করে তাড়িয়ে দেয়। সেই থেকে বিতুষ কাকা তীর্থপদ আঙ্কেলকে একদমই পছন্দ করেন না। আমি সিদ্ধান্ত নিলাম আমি বিতুষ কাকার সাথে দেখা করব। হয়তো তিনিই পারেন আমাকে এই ষড়যন্ত্রের জাল থেকে বের হওয়ার কোনো পথ দেখাতে। আমার হাতে সময় খুব কম, কারণ সমরেশ যে কোনো দিন দোকান বিক্রির কাগজে সই করে দিতে পারে। আমার উপর সামাজিক চাপ এবং রাতের বেলার আক্রমণের পর আমি আরও সতর্ক হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম প্রতিপক্ষ খুব শক্তিশালী এবং তারা আমাকে থামানোর জন্য যে কোনো পর্যায়ে নামতে পারে। বিতুষ কাকার সাথে দেখা করার সিদ্ধান্তটা তাই খুব ভেবেচিন্তে নিতে হলো। আমি দিনের আলোতে সবার সামনে তার সাথে দেখা করতে চাইনি, কারণ তাতে তীর্থপদ আঙ্কেলের কানে খবর চলে যেতে পারত এবং বিতুষ কাকা বিপদে পড়তে পারতেন। তাই আমি নবরুণের মাধ্যমে বিতুষ কাকার কাছে একটা খবর পাঠালাম যেন তিনি পরদিন খুব ভোরে আমাদের গ্রামের পাশের নদীর ঘাটে আমার সাথে দেখা করেন। পরদিন ভোরের আলো ফোটার আগেই আমি নদীর ঘাটে পৌঁছে গেলাম। চারদিকে একটা থমথমে পরিবেশ। আমার বুকের ভেতরটা ভয় আর উত্তেজনায় ঢিপঢিপ করছিল। কিছুক্ষণ পর বিতুষ কাকা এলেন। তার মুখে ছিল স্পষ্ট উদ্বেগের ছাপ। তিনি আমাকে দেখেই বললেন, মা, তুমি কেন এই বিপদের মধ্যে জড়াচ্ছ? তীর্থপদ আঙ্কেল ভালো লোক না, তার সাথে লাগতে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে। আমি তার হাত ধরে বললাম, চাচা, আমি তো এমনিতেই সব হারিয়েছি। এখন আমার লড়াইটা শুধু আমার জন্য নয়, আমার সন্তানদের ভবিষ্যতের জন্য আর সত্যের জন্য। আপনাকে আমার পাশে দাঁড়াতেই হবে। আমার চোখের আকুতি দেখে বিতুষ কাকার মন গলে গেল। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি তীর্থপদ আঙ্কেল কী জিনিস। সে টাকার জন্য সব কিছু করতে পারে। সমরেশ বাবার দোকানটার উপর তার অনেক দিনের লোভ। সে পারমিতা নামের ওই মেয়েটাকে দিয়েই সব খেলাটা খেলছে। বিতুষ কাকার কথায় আমার সন্দেহটা নিশ্চিত হল। আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, এমন কিছু যা দিয়ে আমি গ্রামের মানুষের সামনে তীর্থপদ আঙ্কেলের মুখোশটা খুলে দিতে পারি? বিতুষ কাকা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সরাসরি কোনো কাগজের প্রমাণ আমার কাছে নেই, কিন্তু আমি এমন একটা পথের কথা জানি যেখান থেকে তুমি প্রমাণ জোগাড় করতে পারো। তীর্থপদ আঙ্কেল তার সমস্ত হিসাব নিকাশ একটা লাল ডায়েরিতে লিখে রাখে। সেই ডায়েরিটা সে তার ঘরের সিন্দুকে খুব সাবধানে রাখে। ওই ডায়েরিটা যদি কোনোভাবে হাতে পাওয়া যায় তাহলেই সব জারিজুরি ফাঁস হয়ে যাবে। এই কথা শুনে আমার চোখ দুটো জ্বলে উঠল, কিন্তু পরক্ষণে নিভে গেল। তীর্থপদ আঙ্কেলের বাড়ি থেকে সেই ডায়েরি উদ্ধার করা তো প্রায় অসম্ভব। এদিকে পারমিতা সমরেশকে দোকান বিক্রির জন্য ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছিল। সে বোঝাতে লাগল ঝিনুক ইচ্ছে করে তাদের ভালো চায় না, তাই সে এই বিক্রিতে বাধা দিচ্ছে। সমরেশ আমার কথা এবং পারমিতার কথার মাঝে পড়ে দ্বিধায় ভুগছিল। তার সরল মনটা কোনো ষড়যন্ত্র ধরতে পারছিল না। সে আমাকে ভুল বুঝছিল, ভাবছিল আমি হয়তো ঈর্ষার বশে তার উন্নতিতে বাধা দিচ্ছি। পারমিতা এই সুযোগে একদিন জোর করে সমরেশকে দিয়ে বিক্রির বায়নাপত্রের কাগজে সই করিয়ে নেয়, যদিও মূল দলিল রেজিস্ট্রি হওয়া তখনও বাকি ছিল। এই খবরটা পাওয়া মাত্রই আমার মাথায় আকাশ ভেঙে পড়ল।
আমার হাতে সময় একদমই নেই। লাল ডায়েরিটা উদ্ধার করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমি আর নবরুণ মিলে একটা দুঃসাহসিক পরিকল্পনা করলাম। আমরা জানতাম প্রতি বৃহস্পতিবার রাতে তীর্থপদ আঙ্কেল পাশের গ্রামে একটা জলসায় যায় এবং ফিরতে অনেক রাত হয়। সেই সময়টাই তার বাড়িতে ঢোকার একমাত্র সুযোগ। পরিকল্পনাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। ধরা পড়লে কি হবে তা ভাবার মতো পরিস্থিতিও ছিল না। আমি আমার সন্তানদের মুখের দিকে তাকালাম। তাদের নিষ্পাপ মুখ দুটো আমাকে সাহস জোগালো। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, যা কিছুই হোক না কেন আমাকে এই কাজটা করতেই হবে। আমি অন্যায়কে জিততে দিতে পারি না। আমি নবরুণকে আমার পরিকল্পনার কথা জানালাম। নবরুণ প্রথমে ভয় পেলেও আমার দৃঢ় সংকল্প দেখে সে রাজি হলো। আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য আমরা দুজনে প্রস্তুতি নিতে শুরু করলাম। সেই বৃহস্পতিবার রাতের জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম। আমার প্রতিটি মুহূর্ত কাটছিল চরম উদ্বেগ আর উত্তেজনার মধ্যে। একদিকে ছিল ধরা পড়ার ভয়, অন্যদিকে ছিল সত্যকে প্রতিষ্ঠা করার একটা তীব্র আকাঙ্ক্ষা। আমি জানতাম এই এক রাতের ওপর নির্ভর করছে আমার এবং আমার সন্তানের বাকি জীবনের ভবিষ্যৎ। এই রাতটা হয় আমার সব সমস্যার সমাধান করে দেবে অথবা আমাকে চিরদিনের জন্য বিপদের মুখে ঠেলে দেবে। সেই বহু প্রতীক্ষিত বৃহস্পতিবার রাত এলো। চারদিকে যখন নিস্তব্ধতা নেমে এসেছে, তখন আমি আর নবরুণ নিঃশব্দে বাড়ি থেকে বের হলাম। আমাদের দুজনেরই পরনে ছিল কালো পোশাক, যাতে অন্ধকারে সহজে কেউ দেখতে না পায়। তীর্থপদ আঙ্কেলের বাড়ির চারপাশে ছিল উঁচু দেয়াল। আমরা পেছনের দিকটা বেছে নিলাম, কারণ সেদিকে ঝোপঝাড় বেশি থাকায় আড়াল পাওয়া সহজ ছিল। নবরুণ আমাকে পাঁচিলের ওপর উঠতে সাহায্য করল, তারপর নিজেও উঠে এলো। আমরা নিঃশব্দে বাড়ির উঠোনে নামলাম। আমার হৃৎপিণ্ডটা এত জোরে ধুকভুক করছিল যে আমার মনে হচ্ছিল যেন পুরো গ্রামবাসী সেই শব্দ শুনতে পাবে। আমরা জানতাম তীর্থপদ আঙ্কেলের শোবার ঘরের জানালার একটা ছিটকিনি ভাঙা। বিতুষ কাকাই আমাদের এই তথ্যটা দিয়েছিলেন। সেই জানালা দিয়েই আমাদের ভেতরে ঢোকার কথা। ভাগ্যক্রমে জানালাটা ভেতর থেকে বন্ধ ছিল না। নবরুণ সাবধানে জানালা খুলে ভেতরে ঢুকে গেল এবং আমার জন্য দরজা খুলে দিল। আমরা তীর্থপদ আঙ্কেলের বিশাল শোবার ঘরে প্রবেশ করলাম। ঘরের এক কোণায় রাখা ছিল সেই লোহার সিন্দুকটা। কিন্তু সমস্যা হলো, সিন্দুকের চাবি কোথায়? আমরা পাগলের মতো চাবি খুঁজতে শুরু করলাম। খাটের নিচে, তোশকের তলায়, আলমারির ভেতরে সব জায়গায় খুঁজেও চাবি পেলাম না। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। তীর্থপদ আঙ্কেল যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে। আমি হতাশ হয়ে যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি, তখন হঠাৎ আমার চোখ পড়ল দেয়ালে টাঙানো তীর্থপদ আঙ্কেলের মৃত বাবার ছবির দিকে। আমার কেন যেন মনে হলো ছবির পেছনে কিছু একটা থাকতে পারে। আমি ছবিটা নামাতেই অবাক হয়ে গেলাম। ছবির পেছনে একটা ছোট্ট গর্ত করে চাবিটা লুকানো ছিল। আমরা কাঁপা কাঁপা হাতে সিন্দুকটা খুললাম। ভেতরে অনেক কাগজপত্র আর টাকার বান্ডিলের একপাশে রাখা ছিল সেই লাল ডায়েরিটা। ডায়েরিটা হাতে পাওয়ার সাথে সাথে আমার মনে হলো আমি যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ পেয়েছি। আমরা ডায়েরিটা ছাড়া আর কিচ্ছু স্পর্শ করলাম না। সিন্দুকটা আবার সাবধানে বন্ধ করে চাবিটা আগের জায়গায় রেখে আমরা ঠিক যেভাবে ঢুকেছিলাম সেভাবেই বেরিয়ে এলাম। বাড়ি ফিরে ডায়েরিটা খোলার আগ পর্যন্ত আমার এক মুহূর্তের জন্য স্বস্তি ছিল না। ঘরে ফিরে আমরা ডায়েরিটা খুললাম। ডায়েরির পাতায় পাতায় ছিল তীর্থপদ আঙ্কেলের সমস্ত কুকর্মের হিসাব। সেখানে স্পষ্ট করে লেখা ছিল পারমিতার ভাইকে দোকানের জন্য সে কত টাকা দিয়েছে, গ্রামের কাদের কাদের সে আমার বিরুদ্ধে কথা বলার জন্য টাকা দিয়েছে, এবং সবচেয়ে বড় প্রমাণ, সমরেশের দোকানটা দখল করার পুরো পরিকল্পনাটা সেখানে বিস্তারিতভাবে লেখা ছিল। এমনকি এও লেখা ছিল যে পারমিতাকে দিয়ে সমরেশের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ সাজিয়ে গ্রামের সালিশে তাদের বিয়ে দিতে বাধ্য করার পেছনেও তারই মস্তিষ্ক ছিল। সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। পারমিতা একা নয়, সে ছিল তীর্থপদ আঙ্কেলের হাতের পুতুল, আর আমার স্বামী সমরেশ ছিল তাদের ষড়যন্ত্রের সবচেয়ে বড় শিকার। আমি ডায়েরির গুরুত্বপূর্ণ পাতাগুলোর ছবি আমার ফোনে তুলে নিলাম। আমি জানতাম শুধু ডায়েরি দেখালেই হবে না, প্রমাণটাকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন তীর্থপদ আঙ্কেল অস্বীকার করতে না পারে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর লুকিয়ে থাকব না। এবার আমি সবার সামনে গিয়ে দাঁড়াব। পরদিন সকালে আমি গ্রামের পঞ্চায়েত প্রধানের কাছে গেলাম। তাকে ডায়েরির ছবিগুলো দেখালাম এবং সব ঘটনা খুলে বললাম। পঞ্চায়েত প্রধান একজন সৎ লোক ছিলেন,
তিনি সব প্রমাণ দেখে চমকে গেলেন। তিনি বুঝতে পারলেন গ্রামের সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিত তীর্থপদ আঙ্কেল আসলে একটা ধূর্ত শিয়াল। তিনি আমাকে আশ্বাস দিলেন যে তিনি এর একটা বিহিত করবেন। তিনি গ্রামের সবাইকে নিয়ে পরদিন সকালে একটা জরুরি সালিশ বা বৈঠকের ডাক দিলেন। আমার বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। আমি জানতাম আমার লড়াই প্রায় শেষের দিকে, কিন্তু আমি এও জানতাম শেষ চালটা আমাকে খুব সাবধানে দিতে হবে। তীর্থপদ আঙ্কেল এত সহজে হার মানার পাত্র নয়। সে নিশ্চয়ই নিজেকে বাঁচানোর জন্য কোনো নতুন চাল চালবে। পরদিন সকালে সালিশের জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিতে লাগলাম। আমি ঠিক করলাম আমি ভয় পাব না। আমি যা সত্যি তা সবার সামনে নির্ভীকভাবে তুলে ধরব। আমার সন্তানদের জন্য, আমার নিজের আত্মসম্মানের জন্য আমাকে এটা করতেই হবে। পরদিন সকাল হতেই আমাদের বাড়ির উঠোনে গ্রামের লোকজন জমা হতে শুরু করল। পঞ্চায়েত প্রধানের ডাকে তীর্থপদ আঙ্কেল, পারমিতা এবং সমরেশকেও সেখানে হাজির হতে বলা হয়েছিল। তীর্থপদ আঙ্কেল বেশ আত্মবিশ্বাসের সাথে বৈঠকে এলেন, কারণ তিনি ভাবতেও পারেননি যে তার বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ থাকতে পারে। পারমিতার মুখে ছিল কিছুটা ভয়, আর সমরেশ ছিল পুরোপুরি বিভ্রান্ত। সে কিছুই বুঝতে পারছিল না কেন হঠাৎ করে এই বৈঠকের আয়োজন। আমি আমার সন্তানদের নিয়ে একপাশে দাঁড়িয়েছিলাম। বৈঠক শুরু হলে পঞ্চায়েত প্রধান সবাইকে উদ্দেশ্য করে বললেন, আজ আমরা এখানে একটা খুব জরুরি বিষয়ের মীমাংসার জন্য বসেছি। আমাদের গ্রামের সম্মানীয় ঝিনুক মা আমাদের কাছে কিছু প্রমাণ নিয়ে এসেছেন, যা আমাদের সমাজের এক অন্ধকার দিক তুলে ধরেছে। এই কথা বলে তিনি আমাকে সামনে এগিয়ে এসে আমার বক্তব্য তুলে ধরতে বললেন। আমি কাঁপা পায়ে সবার সামনে দাঁড়ালাম। আমি প্রথমে আমার আর সমরেশের সুখের সংসারের কথা বললাম, তারপর কিভাবে আমাদের জীবনে পারমিতার আগমন ঘটল এবং আমাকে গ্রাম ছাড়তে হলো তার সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করলাম। আমার কথা শেষ হলে তীর্থপদ আঙ্কেল উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, এসব মিথ্যে কথা, ও আমার নামে বদনাম করার জন্য এসব বানাচ্ছে, ওর কোনো প্রমাণ নেই। তার কথা শেষ হতেই আমি আমার ফোনের ছবিগুলো বের করে একে একে সবাইকে দেখাতে শুরু করলাম। তীর্থপদ আঙ্কেলের লাল ডায়েরির সেই পাতাগুলো দেখে সবার চোখ ছানাবড়া হয়ে গেল। আমি যখন ডায়েরির লেখাগুলো জোরে জোরে পড়ে শোনাতে লাগলাম, যেখানে সমরেশকে ফসানোর পুরো পরিকল্পনাটা লেখা ছিল, তখন তীর্থপদ আঙ্কেলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। প্রথমে তীর্থপদ আঙ্কেল সবকিছু অস্বীকার করার চেষ্টা করলেও বিতুষ কাকা এগিয়ে এসে যখন সাক্ষ্য দিলেন যে এই ডায়েরি এবং হাতের লেখা তীর্থপদ আঙ্কেলেরই, তখন তার আর কিছু বলার ছিল না। চাপের মুখে পারমিতাও কান্নায় ভেঙে পড়ল এবং স্বীকার করল যে তার পরিবার তীর্থপদ আঙ্কেলের কাছে ঋণী ছিল এবং সেই ঋণের দায়েই সে এই ষড়যন্ত্রে অংশ নিতে বাধ্য হয়েছিল। সে আরও জানায় যে সমরেশের সাথে তার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। সেদিন পুকুর পাড়ে তারা শুধুমাত্র দোকানের বিষয়ে কথা বলতে গিয়েছিল, কিন্তু তীর্থপদ আঙ্কেলের লোকেরা পরিকল্পিতভাবে এমন একটা পরিস্থিতি তৈরি করে যা দেখে গ্রামের লোকে ভুল বুঝতে সুবিধা হয়। সমস্ত সত্যিটা জানার পর সমরেশ একেবারে পাথর হয়ে গেল। সে বুঝতে পারল সে কত বড় একটা ভুলের শিকার হয়েছে এবং না বুঝে আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছে। সে সবার সামনে আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। তার চোখের জলে ছিল সত্যিকারের অনুশোচনা। গ্রামের লোকেরাও তীর্থপদ আঙ্কেলের উপর ধিক্কার জানাতে লাগল। পঞ্চায়েত প্রধান রায় দিলেন যে তীর্থপদ আঙ্কেলকে তার সমস্ত সম্পত্তি গ্রামের উন্নয়নের জন্য দান করে দিতে হবে এবং পারমিতাকে তার ভুলের জন্য শাস্তি হিসেবে 1 বছর গ্রামের বৃদ্ধাশ্রমে সেবা করতে হবে। বৈঠক শেষে যখন সবাই চলে গেল, তখন সমরেশ আমার সামনে এসে দাঁড়ালো। অশ্রুসিক্ত চোখে সে বলল, ঝিনুক, আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে? আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমি তার দিকে তাকালাম। আমার মনে আর কোনো ঘৃণা ছিল না, ছিল কেবল করুণা। আমি শান্তভাবে উত্তর দিলাম, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু যেই বিশ্বাসটা ভেঙে গেছে সেটাকে আবার আগের মতো গড়ে তুলতে অনেক সময়ের প্রয়োজন। আমি এখনই আপনার সংসারে ফিরে যেতে পারবো না। আমাকে আরও কিছুদিন সময় দিন। বন্ধুরা, আমার এই গল্পের মাধ্যমে আমি আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে জীবনে যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না। অন্যায় দেখলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সততা আর সাহসের জোরে যে কোনো ষড়যন্ত্রের জাল ছিন্ন করা সম্ভব। আমার গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু আমার নতুন জীবন শুরু হলো। আমি সেলাইয়ের কাজটাকে আরও বড় করে নিজের পায়ে দাঁড়িয়েছি। সমরেশও তার ভুল বুঝতে পেরে নিজেকে বদলানোর চেষ্টা করছে। সে নিয়মিত সন্তানদের দেখতে আসে, তাদের সব দায়িত্ব পালন করে।
হয়তো একদিন আমাদের সম্পর্কটাও আবার আগের মতো সুন্দর হবে, কিন্তু তার আগে একজন নারী হিসেবে নিজের আত্মসম্মান এবং পরিচয় তৈরি করাটা সবচেয়ে বেশি জরুরি। মনে রাখবেন, যে কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। কখনো কান কথায় বিশ্বাস করে বা আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনার জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেয়। সবসময় সত্যকে জানুন, বুঝুন এবং তারপর সিদ্ধান্ত নিন। বন্ধুরা, আমার গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।